কথা কাব্য আপু কেমন আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি ক্লাস বুঝতে পারেন? জি স্যার, কিছুটা বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ। বুঝি নাই। স্যার বুঝতে পারি কিছুটা। আচ্ছা। আর হচ্ছে রেগুলার করবেন, পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর আমাদের রিভিশন ক্লাস জি স্যার। যারা আছেন, একজন ব্যক্তিও যদি রিভিশন ক্লাস বাদ দেন, তাহলে বিষয়টা আমার মনে হয় যে ভালো হবে না। সুতরাং আপনারা রিভিশন ক্লাস কেউ বাদ দিবেন না। জি স্যার। গ্রুপে একটা এসএমএস করেন দ্রুত যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমরা তারপরে অযোগ্যতা দেখলাম। অযোগ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশেষ করে 2 বছরের শাস্তি, যেটা 2 বছর অপসারণ ও বরখাস্ত হওয়া থেকে 2 বছর, আর কারাদণ্ড প্রাপ্ত হলে যে কয় বছরই কারাদণ্ড ভোগ করুক না কেন, ওইটা অতিবাহিত হওয়ার পরে আপনার 5 বছর হইতে হবে, 5 বছর অতিবাহিত হইতে হবে। তারপর দেখেন, অ্যাডভোকেট তালিকাভুক্তির আবেদন দাখিল। এই আপনার এইগুলো তো আছে, জাস্ট 2400 টাকা পরিশোধের রসিদ দাখিল করতে হবে। আর যদি বিলম্ব হয় 200 টাকা বিলম্ব ফি দাখিল করতে হবে। জাস্ট এগুলো একবার একবার করে আপনার রিডিং পড়বেন, দেখবেন এটা খুব বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ না। তারপর দেখেন, অ্যাডভোকেট হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি সর্বনিম্ন 10 বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছে এরকমের অ্যাডভোকেটের অধীনে 6 মাসের শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। তাহলে আপনার সিনিয়র সেই ব্যক্তি হইতে পারবে যে হচ্ছে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা আছে অ্যাডভোকেটশিপে। সে 10 বছর প্র্যাকটিস করতেছে অ্যাডভোকেট হিসাবে। তাহলে সেই ব্যক্তির অধীন আপনি কি করতে পারবেন? 6 মাসের শিক্ষানবিশ হিসাবে কাজ করবেন। এটা গেল। তারপর আবেদনের সময় আপনার 5টা সিভিল 5টা ক্রিমিনাল মামলা দিতে হবে। আহ, শিক্ষানবিশ চুক্তিপত্রের সাথে 800 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আর এই একজন অ্যাডভোকেট সর্বনিম্ন 4 জন শিক্ষানবিশ রাখতে পারবেন। রানিং অবস্থায় আপনার একজন, আপনার সিনিয়র অ্যাডভোকেট সর্বনিম্ন 4 জন হচ্ছে আপনার শিক্ষানবিশ রাখতে পারবেন, তার বেশি রাখতে পারবে না। আর এই আপনার সিনিয়রের সাথে চুক্তি হওয়া থেকে 30 দিনের মধ্যে হচ্ছে আপনার এই ইন্টিমেশনটা বার কাউন্সিলে জমা দিতে হবে। আর এখানে যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন আপনি ইন্টিমেশনে, তাহলে আপনার 5 বছরের জন্য অ্যাডভোকেসির যে তালিকাভুক্তির পরীক্ষা আছে, এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসাবে আপনাকে ঘোষণা করতে পারে 5 বছরের জন্য। তাহলে 5 বছর আপনি পরীক্ষা দিতে পারবেন না যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন। এখন যদি কোনো ব্যক্তি বার সমিতি পরিবর্তন করতে চায়, ধরেন রতন হচ্ছে ঢাকা বারে ইন্টিমেশন জমা দিয়েছে, পরবর্তীতে সে বলতেছে যে না, সে মাগুরা বারে চলে যাবে।
তখন এই বার পরিবর্তনের জন্য আপনার 1,000 টাকা ফি জমা দিয়ে কি করতে হবে, একটা আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে আপনার 1,000 টাকা আপনার ব্যাংকে দিয়ে রসিদ সহ আপনার একটা আবেদন করলে পরবর্তীতে আপনি বার পরিবর্তন করতে পারবেন। এই হচ্ছে পদ্ধতি। আর পরবর্তী আমাদের যে প্রশ্ন, আর হাইকোর্ট আইন পেশা করার অনুমতি, এটা অনুচ্ছেদ 21-এ বলা আছে। এটা হচ্ছে আপনাদের আহ, এই জাস্ট একবার রিডিং পড়বেন। 2 বছর আইন পেশা, মানে আপনি অ্যাডভোকেট হওয়ার পরে 2 বছর হচ্ছে আপনি কোনো একটা বারে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে আপনি হাইকোর্টে ইন্টিমেশন পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন। আর যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে, মানে এলএলএম কমপ্লিট থাকে, তাহলে 1 বছরের অভিজ্ঞতা, দ্যাটস এনাফ। এই হচ্ছে হাইকোর্টের আপনার কন্ডিশন। তারপরে হচ্ছে এই আপনার এখান থেকে একবার রিডিং পড়লে আপনার মোটামুটি পেরে যাবেন। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম আছে, কারণ আপনাদের হাইকোর্ট নিয়ে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপর দেখেন, যে ক্ষেত্রে লিখিত পরীক্ষার, হাইকোর্টের জন্য লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। আইনের ডিগ্রি আছে এবং বিচারিক পদে 10 বছর যাবৎ কর্মরত আছে, এরকমের বিচারিক কোনো কর্মকর্তার হাইকোর্ট প্র্যাকটিস করার জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই। তাহলে আইনের যার ডিগ্রি আছে, বিচারিক পদে সর্বনিম্ন 10 বছর আপনার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছে, সেই ব্যক্তি আপনার এই জাজশিপ ছেড়ে দিয়ে যদি হাইকোর্টে অ্যাডভোকেট হইতে চায়, তাহলে তার আর এই হাইকোর্টের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, সে আপনার অ্যাডভোকেট হয়ে যাবে। তাহলে আপনার এটা গেল। ভাইবাটা লাগবে ভাই? জি, বলছে তাহলে শুধু ভাইবাটা লাগবে? হ্যাঁ। আর তাদের তো ভাইভাতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারা বাদ দিবে না। ঠিক আছে। সো এখন আমরা মনে করি যে এটা আর একবার রিডিং মতো পড়বেন। তারপর হচ্ছে আমরা পরবর্তী যে ইয়ে আছে এখানে, যে সকল ফি আর কি জমা দিতে হয়, এটা হচ্ছে বার কাউন্সিলের আপনার পরিশোধ করার জন্য বার কাউন্সিল নিম্ন ফি পরিশোধ করতে হবে। আইনজীবী তালিকাভুক্ত হওয়ার জন্য ফি, হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য ফি, এবং আইনজীবী কর্তৃক পরিশোধিত বার্ষিক ফি। এই ফিগুলো জমা দিয়ে তারপর হচ্ছে আপনার হাইকোর্টের ইন্টিমেশন জমা দিতে হয়। তারপর দেখেন এখানে আর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আপনার দেখেন হাইকোর্ট, সরি, অ্যাডভোকেট তালিকাভুক্তির তালিকায় আইনজীবীর নাম অন্তর্ভুক্ত করা যাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে, এবং জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে অ্যাডভোকেট হিসেবে ভর্তির তারিখ থেকে। আমি কিন্তু গতদিন বলেছিলাম, যে ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তির জ্যেষ্ঠতার তারিখ একই থাকে, সেক্ষেত্রে আইনজীবী বয়সে সিনিয়র, সে অন্যান্যদের অপেক্ষা জ্যেষ্ঠ হিসাবে গণ্য হইবেন। এটা আরেকটা হচ্ছে বার কাউন্সিল আইনজীবীদের তালিকা হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন। অন্যান্য আইনজীবীদের পূর্বে বক্তব্য পেশ করার অধিকার অ্যাটর্নি জেনারেলের থাকবে। অন্যান্য আইনজীবীদের মধ্যে পূর্ব বক্তব্য পেশ করার অধিকার জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। জাস্ট একবার এগুলো পড়বেন, এখান থেকে প্রশ্ন জাস্ট একবার পড়বেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে চলে যাবো, সেটা হলো বার কাউন্সিলের ট্রাইব্যুনাল। বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠন। আমরা যদিও প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম ট্রাইব্যুনাল সম্পর্কে, তারপরে আমরা একটু দেখি আবার। দেখেন, বার কাউন্সিলের মোট ট্রাইব্যুনালের সদস্য থাকবেন 3 জন, আর ট্রাইব্যুনাল থাকতে পারে 1 বা একাধিক। আপনার 2 জন সদস্য থাকবেন হচ্ছে মনোনীত, বার কাউন্সিলের সদস্যগণের মধ্য থেকে মনোনীত 2 জন সদস্য, আর অ্যাডভোকেটদের মধ্য থেকে 1 জনকে নিয়ে হচ্ছে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠন করা হবে। আর এই যে আপনার বার কাউন্সিলের সচিব, সে হচ্ছে পদাধিকার বলে
ট্রাইব্যুনালের সচিব হবেন। সে আপনার ট্রাইব্যুনালের সচিব হবেন। দেখেন, অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছেন বার কাউন্সিলের কোনো কি হবে না, সদস্য হবে না। কিন্তু বার কাউন্সিলের যে সচিব মানে একজন জেলা ও দায়রা জজ বা অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সে হচ্ছে কি হবেন, এই ট্রাইব্যুনালের সচিব হবেন। তাহলে আমরা দেখলাম যে মোট 3জন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। 2জন হচ্ছে বার কাউন্সিলের সদস্যগণের মধ্য থেকে, একজন হচ্ছে আইনজীবীগণের মধ্য থেকে। আর ট্রাইব্যুনালের সচিব হবেন বার কাউন্সিলের সচিব, ট্রাইব্যুনালের সচিব পদাধিকার বলে গণ্য হবেন। তারপর দেখেন, এই যে বার কাউন্সিলের কোনো অ্যাডভোকেটের পেশা স্থগিত রাখা, এটা হচ্ছে কোনো অ্যাডভোকেট নির্ধারিত পদ্ধতিতে তার আইন পেশা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন, সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। এখন যদি কোনো অ্যাডভোকেট তার পেশাগত অসদাচরণ করে, তাকে কঠোর তিরস্কার করতে পারে, তাকে আইন পেশাতে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে এবং অপসারণ করতে পারে। যেখানে আপনার এই যে আইনজীবীদের অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ আপনি দায়ের করতে পারেন, কোথায় কোথায় দায়ের করতে পারেন, এখানে আপনার আদালতে করতে পারেন, বার কাউন্সিলে করতে পারেন, অন্য আপনার বার অ্যাসোসিয়েশনে করতে পারেন। এখন কে কে আপনার অভিযোগ দায়ের করতে পারে? কোনো আদালত অভিযোগ দায়ের করতে পারে, বার কাউন্সিল নিজেই করতে পারে, এবং অন্য কোনো ব্যক্তি অ্যাডভোকেটদের বিরুদ্ধে আপনার কি করতে পারে, আপনার অভিযোগ দায়ের করতে পারে। দেখেন, আইনজীবী পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অভিযোগে যে কোনো ব্যক্তি বা আদালত প্রথমে বার কাউন্সিলের নিকট অভিযোগ দায়ের করবেন হচ্ছে বার কাউন্সিলের নিকট। তাহলে আদালত অথবা যে কোনো ব্যক্তি, আদালত অথবা যে কোনো ব্যক্তি বার কাউন্সিলের নিকট প্রথমে কি করতে পারবেন, অভিযোগ দায়ের করতে পারবেন। এখন এই আপনার 75 অনুচ্ছেদ বিধি 75-এর খ অনুসারে প্রত্যেকটি অভিযোগ কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবেন এবং অ্যাডভোকেটদের বিরুদ্ধে কোনো অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগটি নির্বাহী কমিটির নিকট প্রেরণ করবেন, নির্বাহী কমিটির নিকট প্রেরণ করবেন। এখন মামলা সরাসরি প্রত্যাখ্যান বা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে প্রেরণ। এই যে আপনার বার কাউন্সিলের নিকট কোনো আদালত বা কোনো ব্যক্তি যদি কোনো অ্যাডভোকেটের অসদাচরণের জন্য অভিযোগ করেন, তাহলে বার কাউন্সিল সরাসরি সেটা প্রত্যাখ্যান করতে পারেন। বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে আপনার 33 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালের অধীনে আপনার প্রেরণ করতে পারেন। এখন বার কাউন্সিল নিজ উদ্যোগে এবং কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকলে তার ট্রাইব্যুনালে পাঠাইতে পারেন। তাহলে দেখেন, প্রথম হচ্ছে আপনার এই অভিযোগটা গ্রহণ করতেছে বার কাউন্সিলের কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি। তারপরে আপনার এটা অনুসন্ধান করে যাচাই বাছাই করতেছেন, তারপর এটা হচ্ছে বার কাউন্সিলের নির্বাহী কমিটির নিকট পাঠাচ্ছেন। পরবর্তীতে বার কাউন্সিল কি করতেছে, এই যে আপনার বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের নিকট প্রেরণ করতেছে অথবা প্রত্যাখ্যান করে দিতে পারতেছে। ঠিক আছে, তাহলে এটা কি করতে পারতেছে, প্রত্যাখ্যান করে দিতে পারতেছে। এখন অভিযোগ দায়ের করতে পারে আদালত, বার কাউন্সিল এবং অন্য কোনো ব্যক্তি। অভিযোগ করবেন কার কাছে, বার কাউন্সিলের নিকট, বার অ্যাসোসিয়েশন বা আদালতের নিকট না, এটা হচ্ছে বার কাউন্সিলের নিকট অভিযোগ দায়ের করতে হবে। এবং প্রাথমিকভাবে হচ্ছে বার যে অ্যাসোসিয়েশন আছে, যে বারের অধীনে, সেই বারের অধীনে আপনার কি করতে পারে, আপনার অভিযোগ করতে পারে। পরবর্তীতে সেই বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের নিকট যদি এরকমের গুরুতর কোনো অপরাধ দেখে, তাহলে বার কাউন্সিলের নিকট পাঠায় দিবে বা প্রেরণ করবেন। দেখেন, এই যে অভিযোগ যে দায়ের করবেন, এই অভিযোগের পদ্ধতিটা কি? ধরেন কোনো অ্যাডভোকেট কোনো ক্লায়েন্টের সাথে যদি খারাপ আচরণ করে বা অতিরিক্ত ফি গ্রহণ করে বা প্রতারণা টাইপের অতিরিক্ত ফি নেওয়া, এটা আসলে আপনার কোনো ক্রাইম না বা অপরাধ না, অতিরিক্ত ফি।
এখন আমি আমার ধরেন যে আপনি একটা লিগাল নোটিশ পাঠায় আপনি নেন হচ্ছে 2,000 টাকা। আমি বলি যে আমি একটা লিগাল নোটিশ পাঠাই, আমি 20,000 টাকার কমে আমি নিব না। এখানে এটা হচ্ছে আপনার টোটালি আপনার আইনগত অসদাচরণ না। কারণ এক একজনের এক এক রকমের ভ্যালু থাকে, এক একটা মানুষের এক রকমের ভ্যালু থাকে, ক্রিয়েট করতে পারে। সো এটা হচ্ছে তার যোগ্যতা এবং তার ম্যারিট। দেখেন, এখন তাহলে অভিযোগ দায়ের করতে হলে কি করতে হবে? অভিযোগের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে, অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ আপনার দিতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র যদি অভিযোগকারী আদালত না হয় বা সরকারি কর্মকর্তা বা তার অফিসিয়াল দায়িত্বে অভিযোগ দায়ের করা না করে, তাহলে অভিযোগের সাথে এফিডেভিট জমা দিতে হবে। যদি আদালত যদি কোনো অভিযোগ না করে বা কোনো সরকারি কর্মকর্তা বা তাদের সাথে সংশ্লিষ্ট মানে আদালতের সাথে সংশ্লিষ্ট এরকমের কোনো ব্যক্তি যদি অভিযোগ না করে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে এফিডেভিট আকারে আপনার অভিযোগপত্র জমা দেবেন এবং আহ, এই এফিডেভিট যদি না দেয় তাহলে আপনার কি করবে? এফিডেভিট যদি বার কাউন্সিল অনুমতি দেয় তারপরে আপনার কি করতে পারবেন? এফিডেভিট না দিলেও সেটা গ্রহণ করতে পারবেন। আর হচ্ছে এই আপনার অভিযোগের সাথে 1,000 টাকা হচ্ছে ফি প্রদান করতে হবে। আপনি বার কাউন্সিলে যে কোনো কাজই করেন না কেন আপনার ফি আপনাকে দিতেই হবে। ফি না দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আসলে এই প্রত্যেকটা মানুষের আপনার পেশাগত কারণে কিছু কিছু হ্যাবিট চলে আসে, এগুলো কিন্তু খুবই আপনার কমন একটা বিষয়। যেমন দেখেন যে একজন অ্যাডভোকেটের আসলে টাকা গ্রহণ করতে করতে আসলে তার টাকা নেওয়ার একটা হ্যাবিট চলে আসে অটোমেটিক। এটা কিন্তু ন্যাচারালগতভাবে। যে অ্যাডভোকেট হচ্ছে আপনার 40 বছর প্র্যাকটিস করতেছে, সে কিন্তু দেখবেন যে আপনি অ্যাডভোকেট হবেন তখন দেখবেন যে হুটহাট করে একটু টাকা আসতেছে, মোবাইলে বিকাশে SMS আসতেছে, নগদ SMS আসতেছে, টাকার SMS বা এমনি, বা এগুলো কিন্তু খুব কমন একটা বিষয়। আবার এগুলো সবার ক্ষেত্রে হয় না, কেউ কেউ তো আছেই এক্সেপশনাল বাই বান আপনার বিভিন্ন রকমের কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে। তবে আপনার যে কোনো একটা পেশা থাকলে সেই পেশায় যে নেচার আছে, এই নেচার অনুযায়ী কিন্তু আসলে এক একজনের ব্যক্তিত্ব গড়ে ওঠে। এবং অ্যাডভোকেটরা আমি দেখেছি তারা অনেক যারা ভালো তারা অনেক দয়াশীল হয় এবং অনেক দান করে, অনেক দান করে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তাহলে 1,000 টাকা হচ্ছে জমা দিতে হবে, জমা দিয়ে তারপর হচ্ছে আবেদন করতে হবে। এখন এই যে এই শুনানি, আপনি যে অভিযোগ দায়ের করলেন, এখন অপোজিট যে পক্ষ আছে, অ্যাডভোকেট আছে, তারা আপনি শুনানির জন্য বা শোনার জন্য একটা দিবেন না, সময় দিবেন না? সময় তো দিবেন। তাহলে এই শুনানির জন্য আপনার এই অভিযোগপত্র দাখিলের পর থেকে আপনার কি করবেন? ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করবেন, কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির 30 দিনের মধ্যে না। ট্রাইব্যুনাল অভিযুক্ত অ্যাডভোকেটের একটি নোটিশ দিবেন, তাহলে ট্রাইব্যুনাল শুনানির জন্য কি করবেন? দিন নির্ধারণ করবে, তবে সেটা অভিযোগ প্রাপ্তির 30 দিনের মধ্যে না। মানে ওই যে ট্রাইব্যুনাল যে আপনার অভিযোগ পেয়েছে সেই অভিযোগ পাওয়ার 21 দিনের মধ্যে আপনার কি করতে পারবে না? কোনো শুনানির দিন রাখতে পারবে না। 21 দিন অতিবাহিত হওয়ার পরে যে 30 দিন না, 21 দিন, 21 দিন অতিবাহিত হওয়ার পরে তারপর হচ্ছে শুনানির জন্য একটা দিন রাখবেন। এবং যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আহ, অভিযোগ করা হয়েছে সে অ্যাডভোকেটের একটা নোটিশ দিবেন। অভিযোগের জবাব দাখিল, নোটিশ প্রাপ্তির পর অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখে সর্বনিম্ন 7 দিন পূর্বে জবাবের 2 কপি বার কাউন্সিলের সচিবের নিকট জমা দিবেন। মানে এই যে 21 দিন পরে যে শুনানির যে তারিখ দেওয়া হয়েছে, এই শুনানির তারিখের কমপক্ষে 7 দিন আগে কি করবেন? আপনার এই অভিযোগের যে নোটিশ আছে, নোটিশের যে তার একটা জবাব, সে জবাব হচ্ছে কি করবেন? প্রেরণ করবেন বার কাউন্সিলের নিকট, বার কাউন্সিলের সচিবের নিকট। কয় কপি? 2 কপি প্রেরণ করবেন। শুনানির 2 দিন পূর্বে সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল এবং অভিযোগকারীর নিকট অর্পণ করবেন। তাহলে সচিব কি করবেন? এই 2 সেট জবাবের 2 সেট কপিটা হচ্ছে, এক সেট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের নিকট, আরেকটা হচ্ছে যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছিল সেই ব্যক্তির নিকট প্রেরণ করবেন।
দেখেন এখন যে ব্যক্তি আপনার অ্যাডভোকেট হবেন সে নিজে একজন সাক্ষী হইতে পারবেন, এবং সে যদি সাক্ষী হিসাবে আপনার কোর্টে ওই যে ট্রাইব্যুনাল উপস্থিত হয় তাহলে তাকে জেরা করা যাবে, এবং সে সাক্ষী তাকে বানানো বাধ্যতামূলক না, বা তাকে সাক্ষী বানাইতে বাধ্য করা যাবে না। এখন পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব তো আপনার ট্রাইব্যুনালের আপনার সচিব হয়, ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশের জবাব প্রত্যেকটি নোটিশ জারি করেন কে? সচিব জারি করেন। এখন থেকে এই ট্রাইব্যুনালের কি কি ক্ষমতা আছে। ট্রাইব্যুনালের ক্ষমতা হচ্ছে আপনার কি করতে পারেন, যে ব্যক্তির হাজিরা কার্যকর করার আদেশ দিতে পারেন, এবং কোনো দলিল দাখিল করতে বাধ্য করতে পারেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারেন, দেওয়ানি আদালতের মূল কর্তাকে বা বিচারককে, প্রিজাইডিং অফিসারকে হাজির হতে বলার ক্ষমতা বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের থাকবে না। মানে এই দেওয়ানি আদালতের মূল কর্তা বা বিচারককে ট্রাইব্যুনাল হাজির হওয়ার জন্য কি করতে পারবে না, কোনো সমন দিতে পারবে না, বা হাজির হওয়ার জন্য কোনো নির্দেশ দিতে পারবে না। এই ক্ষমতা এই ট্রাইব্যুনালের থাকবে না, মানে একজন বিচারককে। এখন তারপর দেখেন, হাইকোর্টের তাহলে হাইকোর্টের অনুমতি লাগবে। হ্যাঁ, যদি হাইকোর্ট বিভাগ যদি পূর্ব অনুমতি দেয় তাহলে দেওয়ানি আদালতের বিচারককে হাজির হতে বলতে পারেন, এবং ফৌজদারি আদালত এবং রাজস্ব আদালতের কর্মকর্তা বিচারকের ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে হাজির হতে বলতে পারেন। তাহলে দেওয়ানি আদালত হলে হাইকোর্ট, আর হচ্ছে আপনার ফৌজদারি আদালত বা রাজস্ব আদালত এই ক্ষেত্রে হচ্ছে আপনার সরকারের অনুমতি নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। এখন ট্রাইব্যুনালের আঞ্চলিক সীমা, এই ট্রাইব্যুনাল আঞ্চলিক সীমা হবে বার কাউন্সিলের আঞ্চলিক সীমা, বার কাউন্সিলের যে সীমা আছে এই সীমা। এগুলো এখন ট্রাইব্যুনাল আপনার কি কি আদেশ দিতে পারেন, ট্রাইব্যুনাল কি কি বা কোন কোন ধরনের আপনার শাস্তি দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে এই, যে অভিযোগটা দায়ের করা হয়েছে সেটা আপনার খারিজ করে দিতে পারেন। এই একজন অ্যাডভোকেটের কঠোর তিরস্কার করতে পারেন, তাকে আইন পেশাতে সাময়িক বরখাস্ত এবং অপসারণ করতে পারেন। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পেলাম, একটা হচ্ছে এই অভিযোগটা খারিজ করতে পারেন, তাকে তিরস্কার করতে পারেন, এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন এবং বা অপসারণ করতে পারেন। এ হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা। এখন এই ট্রাইব্যুনালের যে আপনার অভিযোগটা দায়ের করা হয়েছে এইগুলো আপনার বরখাস্ত করতে পারেন, তার সাথে আপনার 500 টাকা জরিমানা করতে পারেন অ্যাডভোকেটকে, সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারে। এখন দেখেন যে আপনার এই বার কাউন্সিলে অভিযোগ দায়ের করতে লাগে হচ্ছে 1000 টাকা। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কে জরিমানা করতে পারেন 500 টাকা। ঠিক আছে, অ্যাডভোকেটকে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারবেন, আর যে ব্যক্তি অভিযোগ করবে তার হলো দিতে হবে 1000 টাকা। এটা গেল। আর এই ট্রাইব্যুনাল আদেশের বিরুদ্ধে হচ্ছে কি করতে পারবেন, রিভিউ করতে পারবেন। এখন এই স্যার মনে হচ্ছে ভুল হচ্ছে, হ্যাঁ। অভিযোগ ভাই যদি অভিযোগকারীকে 500 টাকা, যদি এটা মিথ্যা প্রমাণিত হয় ও তাহলে আচ্ছা আচ্ছা স্যার অভিযোগ সরি হ্যাঁ আচ্ছা, অ্যাডভোকেটকে তো অন্য শাস্তি দিবে। হ্যাঁ, যে ব্যক্তি হচ্ছে আপনার এই অভিযোগ করবেন, সেই অভিযোগকারী যদি কোনো মিথ্যা অভিযোগ করে তাহলে তাকে হচ্ছে 500 টাকা, সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্লাইড মিস্টেক হয়েছে, সরি। আর হচ্ছে আপনার এই ট্রাইব্যুনাল যখন কোনো আদেশ দিবেন, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হচ্ছে আপনার এই কি করতে পারবেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। আপিল করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। এখন এই ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশন হচ্ছে কি করতে পারবেন, আপিল করতে পারবেন। 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার এই যে ট্রাইব্যুনালের যে কোনো এই আদেশের বিরুদ্ধে হচ্ছে আপিল করা যায়, আর হচ্ছে রিভিউ করা যায়। আর করবে কত দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। কার নিকট করবেন, করবেন হচ্ছে
আপনার হাইকোর্ট ডিভিশনে। এ হচ্ছে বিষয়। আর আপনারা এই আহ, হাইকোর্ট কি কি আদেশ দিতে পারেন এই আপিলে, সেটা তো আপনারা জানেনই যে আপনার হাইকোর্ট ওইটা বাতিল করতে পারেন, বহাল রাখতে পারেন, বা পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে পারেন। হাইকোর্টের তো আপনার তো এই ধরনের ক্ষমতা থাকবেই, একটা সাধারণ সেন্সে আপনি বলতে পারবেন। এখন দেখেন আমাদের এই ট্রাইব্যুনালের পরে যেগুলো আছে এগুলো আমাদের খুবই কম পরিমাণ আছে। আমরা ট্রাইব্যুনাল যেটা দেখলাম এটার কার্যক্রম বা আদার্স অন্যান্য, এরপরে আছে হচ্ছে আপনাদের বার কাউন্সিলের নির্বাচন, সদস্যদের নির্বাচন, তারপরে হচ্ছে আপনার এই পেশাগত আচরণ এবং নিয়মবর্তিতা বা কানুনস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডুকেট। এখন যদি আমি এইগুলো যদি এখন শেষ করতে চাই তাহলে খুবই তাড়াহুড়ো করে হবে এবং আমরা হয়তো ভালো মতো শেষ করতে পারবো না। সো আর স্লাইড পরিমাণ অল্প একটু বাকি আছে, এটা আমি আগামী বৃহস্পতিবারে হচ্ছে আপনাদের আজকে মঙ্গলবার তাই না, আজকে মঙ্গলবার, আগামী বৃহস্পতিবার